চেংদু F7BGI, যা পাইলটদের মুখে মুখে পরিচিত উড়ন্ত কফিন নামে, সেদিন সকালে পাইলট তৌকির আহমেদ যখন তার যুদ্ধ বিমান নিয়ে আকাশে উড়াল দিয়েছিলেন, তখনও তার 6 মাসের নবপরিণীতা স্ত্রী হয়তো তার ফেরার অপেক্ষায় প্রহর গুনছিলেন। কিন্তু যান্ত্রিক গোলযোগ তার বিমানটিকে একটি নিয়ন্ত্রণহীন দানবে পরিণত করে। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও সেই বীর পাইলট নিজের জীবনকে তুচ্ছ করেছিলেন। তিনি চাইলেই হয়তো প্যারাসুট দিয়ে বিমান থেকে বেরিয়ে আসতে পারতেন, কিন্তু তার চোখের সামনে ছিল মাইলস্টোন স্কুলের মতো একটি ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে শত শত কোমলমতি শিশু তাদের ভবিষ্যৎ গড়তে এসেছিল। নিজের জীবনের বিনিময়ে একটি বড় বিপর্যয় এড়াতে তিনি শেষ মুহূর্ত পর্যন্ত লড়ে গেছেন। বিমানটিকে একটি অপেক্ষাকৃত ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন বলে ধারণা করা হয়। সালাম, নমস্কার, আদাব। আপনারা দেখছেন ডিবিসি নিউজের সাপ্তাহিক বিশেষ আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন। সঙ্গে আছি আব্দুল্লাহ হীরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেক্সল। প্রতিটি দিনের শুরু নতুন স্বপ্ন আর সম্ভাবনার বার্তা নিয়ে আসে, কিন্তু কিছুদিন আসে অভিশাপ হয়ে, যার ক্ষত একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি জাতিকে চিরকাল বয়ে বেড়াতে হয়। মাইলস্টোন স্কুলের আকাশে ঘটে যাওয়া বিমান বিধ্বস্তের দিনটি ছিল তেমনই এক কালো দিন। সেদিন কেবল একটি যুদ্ধ বিমানই বিধ্বস্ত হয়নি, বিধ্বস্ত হয়েছিল সদ্য বিবাহিত এক তরুণ পাইলটের রঙিন ভবিষ্যৎ। ধ্বংস হয়ে গিয়েছিল দুটি পরিবারের স্বপ্ন, আর অসীম অপেক্ষায় থাকা এক মায়ের টিফিন বক্সটি সন্তানের জন্য চিরকালের প্রতীক্ষায় রূপান্তরিত হয়েছিল। এই একটি ঘটনাই সারা দেশের মানুষের হৃদয়ে গভীর এক ভীতির সঞ্চার করেছে, আর সেই শোকের ছায়ের মধ্য থেকেই উঠে এসেছে বাংলাদেশ বিমান বাহিনীর মেরুদণ্ডে থাকা এক বিতর্কিত অধ্যায়ে। একই বীরত্বের গাথা রচনা করেছেন স্কুলের শিক্ষিকা মেহরুন ও তার সহকর্মী। যখন আগুনের লেলিহান শিখা আকাশ থেকে নেমে আসছিল, তখন তারা নিজেদের প্রাণ বাঁচানোর কথা ভাবেননি। তাদের একমাত্র চিন্তা ছিল ক্লাসের ছোট ছোট কচি কাচাদের রক্ষা করা। নিজেদের জীবনের বিনিময়ে তারা শিশুদের নিরাপদ আশ্রয়ে ঠেলে দিয়েছেন। মাতৃত্বের এক সর্বোচ্চ দৃষ্টান্ত স্থাপন করে গেছে। এই মর্মান্তিক ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা বিমানটি হলো F7BGI। এটি কোনো সাধারণ বিমান নয়, বরং বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার একটি অন্যতম প্রধান স্তম্ভ। এর উৎস খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে স্নায়ু যুদ্ধের যুগে। সোভিয়েত ইউনিয়নের বিখ্যাত MiG-21 যুদ্ধ বিমানের আদলে চীনে তৈরি করা হয় চেংদু F7। বাংলাদেশ বিমান বাহিনীতে যেটি ব্যবহৃত হয় সেই F7BGI হলো এর একটি উন্নত সংস্করণ, যা বিশেষভাবে বাংলাদেশের জন্য তৈরি করা হয়েছে। এতে পালস ডপলার রাডার, উন্নত ককপিট এবং আধুনিক অ্যাভিওনিক্স যুক্ত করে পুরনো শরীরে নতুন প্রাণ সঞ্চারের চেষ্টা করা হয়েছে। এটি ম্যাক 2 গতিতে ছুটতে পারে এবং আকাশ থেকে আকাশে ও ভূমিতে আক্রমণের জন্য বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও বোমা বহন করতে সক্ষম। কাগজে কলমে এর সক্ষমতা যাই হোক না কেন, পাইলট এবং প্রতিরক্ষা বিশ্লেষকদের কাছে এর উড়ন্ত কফিন তকমাটি এমনি এমনি জোটেনি। এর মূল কারণ নিহিত রয়েছে বিমানটির সত্তায়। এর নকশাটি 1950-এর দশকের, যা আজকের ডিজিটাল যুগের প্রযুক্তির সামনে একেবারেই সেকেলে। আধুনিক যুদ্ধ বিমান যেখানে কম্পিউটার নিয়ন্ত্রিত ফ্লাই ওয়ার সিস্টেমের মাধ্যমে পাইলটের সামান্য ভুলকেও শুধরে নেয়, সেখানে F7BGI পাইলটকে পুরোপুরি নির্ভর করতে হয় নিজের দক্ষতা ও স্নায়ুর উপর। এর ডেল্টা উইং ত্রিকোণাকার পাখা নকশার কারণে এটিকে অত্যন্ত উচ্চ গতিতে অবতরণ করতে হয়, যা জরুরি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সবচেয়ে বড় ঝুঁকির কারণ হলো এর একক ইঞ্জিন। একটিমাত্র ইঞ্জিন হওয়ায় মাঝ আকাশে সেটি বিকল হয়ে গেলে পাইলটের আর কিছুই করার থাকে না। এটি তখন আকাশ থেকে খসে পড়া এক ধাতব কফিন ছাড়া আর কিছুই নয়। বিশ্বজুড়ে MiG-21 এবং এর বিভিন্ন সংস্করণের দুর্ঘটনার ইতিহাস বেশ দীর্ঘ। পুরনো প্রযুক্তির হওয়ায় এর রক্ষণাবেক্ষণও অত্যন্ত জটিল ও ব্যয়বহুল। যন্ত্রাংশের সামান্য একটি ত্রুটি বা রক্ষণাবেক্ষণের ক্ষুদ্রতম বিচ্যুতিও একটি ভয়াবহ দুর্ঘটনার জন্ম দিতে পারে। এখানে প্রশ্ন উঠতেই পারে, এত ঝুঁকি থাকা সত্ত্বেও কেন বাংলাদেশ বিমান বাহিনী এই বিমান পরিচালনা করে? এই উত্তরটি নিহিত দেশের অর্থনৈতিক বাস্তবতা এবং ভূ রাজনৈতিক কৌশলের মধ্যে। F7
বিজিআই তুলনামূলকভাবে কম খরচে আকাশ সীমার প্রতিরক্ষা নিশ্চিত করার একটি কার্যকর উপায়। নতুন প্রজন্মের পশ্চিমা বা রুশ যুদ্ধ বিমান কেনা এবং পরিচালনা করা অত্যন্ত ব্যয়বহুল। তাই বাংলাদেশকেও সক্ষমতা ও নিরাপত্তার মধ্যে একটি কঠিন ভারসাম্য রক্ষা করে চলতে হয়। কিন্তু মাইলস্টোনের ঘটনা প্রমাণ করে দিয়েছে যে এই ভারসাম্য রক্ষার খেলায় জীবনের মূল্য কখনো কখনো গৌণ হয়ে পড়ে। পাইলট তৌকিরের আত্মত্যাগ, শিক্ষিকা মেহরুনের বীরত্ব এবং অকালে ঝরে যাওয়া প্রাণগুলো আমাদের এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। এখন সময় এসেছে শোককে শক্তিতে রূপান্তর করার। এই দুর্ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখে এটিকে একটি সতর্ক বার্তা হিসেবে নিতে হবে। শুধুমাত্র সংখ্যা দিয়ে বাহিনীর শক্তি পরিমাপ না করে আকাশযানের গুণগত মান এবং পাইলটদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা আজ সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। F-7 বিজিআই এর মতো পুরনো প্রযুক্তি বিমানগুলোকে পর্যায়ক্রমে সরিয়ে একটি সমন্বিত ও দূরদর্শী পরিকল্পনার মাধ্যমে বিমান বাহিনীকে আধুনিকায়ন করা অপরিহার্য। পাইলট তৌকির ও শিক্ষিকা মেহরুনের আত্মত্যাগ তখনই সার্থক হবে যখন তাদের উত্তরসূরিদের আর উড়ন্ত কফিনে চড়ে দেশের আকাশ রক্ষা করতে হবে না। এই শোকই হোক আগামী নিরাপদ আকাশ নির্মাণের ভিত্তিপ্রস্তর। দর্শক, আজকের বিষয় FT-7 বিজিআই মডেলটি পাইলটদের মুখে মুখে পরিচিত উড়ন্ত কফিন নামে। আজকের আলোচনায় আমাদের সঙ্গে নেটিজেন হিসেবে আছেন এভিয়েশন বিশেষজ্ঞ নাফিজ ইমতিয়াজ এবং সিটিজেন হিসেবে আছেন এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের এই আয়োজনে। আমি শুরুতেই যেতে চাই নাফিজ ইমতিয়াজ আপনার কাছে, যে আমরা যে দুর্ঘটনা আমরা দেখলাম, এই দুর্ঘটনায় অনুমান ভিত্তিক আলোচনা হয়তো আমরা করব আপনাদের মতো বিশেষজ্ঞদের কাছ থেকে। অনুমান ভিত্তিক আলোচনাটা আসলে আমরা কি করতে পারি, বা আপনি আমাদেরকে কি তথ্য দিতে পারেন? আপনি অনেক তথ্য দিয়েছেন। এর সাথে আমি ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলবো। এই এয়ারক্রাফটটা কিন্তু ঠিক অত পুরনো না। এটা 2013-তে 16টা এয়ারক্রাফট কোথায় বাংলাদেশকে সাপ্লাই করেছে চায়না। এই এয়ারক্রাফটে 12-14টা দেশেও ব্যবহার করা হচ্ছে এবং 2400 বোধহয় এই এয়ারক্রাফট তৈরি করছে। তার মধ্যে 15টা ফেটাল অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই করে 2400-2500 এয়ারক্রাফটে যদি 15টা ফেটাল অ্যাক্সিডেন্ট হয়, সেটা খুব বেশি না। এমনিতে কমার্শিয়াল এয়ারলাইন্সের, যেটা আমার জানা এবং যেখানে আমার কিছুটা দক্ষতা আছে, সেখানে আমরা যেসব মেজারমেন্ট স্ট্যান্ডার্ড ইউজ করি এয়ারক্রাফট ইউটিলাইজেশনে, সেখানে 2013-তে ডেলিভার করা এয়ারক্রাফট 2025-এ এসে আসলে কিন্তু অত বেশি পুরনো না। কিন্তু পুরনোর কথা যখন আসছেই, নাফিজ ইমতিয়াজ, একটু থামিয়ে বলি যে এই ধরনের মডেল কি যারা সরবরাহকারী দেশ, যারা চায়না, এরা কি ব্যবহার করছে এই মুহূর্তে, নাকি এরা এই মডেলটাকে তারা আর ব্যবহার করছে না? যারা যাদের যেসব দেশ থেকে আমদানি করা হয়েছে। এটা প্রোডাকশন 2013-তে শেষ হয়েছে বাংলাদেশকে 16টা এয়ারক্রাফট দিয়ে। কিন্তু এই এয়ারক্রাফট এয়ারফোর্স কি পরিমাণ এই এয়ারক্রাফট গুলোকে ফ্লাই করে, সেটার উপরে এয়ারক্রাফটের এজিং বা ইঞ্জিনের এজিং ইত্যাদি নির্ভর করে। এবং সেভাবে কমার্শিয়াল এভিয়েশনে আমরা যেটা করি, যে এয়ারক্রাফট গুলো ইউজ করি, আমরা দেখি যে এগুলো কি পরিমাণ আমরা ইউজ করছি, কতগুলো ল্যান্ডিং করেছে, ইঞ্জিন সাইকেল কতগুলো গিয়েছে, এগুলো কি করা আছে। এখানটাতে এয়ারফোর্সের ক্ষেত্রে এটা কি পরিমাণ ফ্লাই করা হয়েছে তারপরে আমরা জানি না। কিন্তু জাস্ট বেসিক্স যদি দেখি, তাহলে হলো দুটো জিনিস। একটা হলো যে 13 সনের এয়ারক্রাফট 25-এ এসে এটা এয়ারক্রাফট হিসেবে অত বেশি পুরনো না। কিন্তু এই এয়ারক্রাফটের 15টা অ্যাক্সিডেন্টের মধ্যে 4টা হয়েছে বাংলাদেশে। তো 16টা এয়ারক্রাফটের মধ্যে 4টা ফেটাল অ্যাক্সিডেন্ট হয়েছে। এটা তো অবশ্যই সিগনিফিক্যান্ট ঘটনা। এটা ভেরি হাই। তো এখানটাতে রেশিও ইজ ভেরি হাই। তো ওই আপনি যেটা বলছিলেন যে খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে, রিয়েলি হেভি হার্ট, আজকে আপনাদের সাথে আমি যোগ দিয়েছি যে এই বাচ্চা বাচ্চা ছিলেন, এগুলো শিক্ষক শিক্ষিকারা, পাইলট, এই যে প্রাণ দিয়েছেন, এটাকে
যেদিন প্রথম এয়ারক্রাফট ক্র্যাশ করলো সেদিন থেকেই অত্যন্ত সিরিয়াসলি ডিলিজেন্টলি ইনভেস্টিগেট করে তারপরে ফার্দার অপারেশন গুলো করা উচিত ছিল। এখন দেখতে দেখতে চাপতে হয়েছে। এবং দুঃখের বিষয় যেটা যে আমরা নিউজে যখন এগুলো বলি খুব তাড়াতাড়ি হয়তো জানেন এগুলো নাম্বারস হয়ে যায়। 250 জন মারা গেছেন, 270 জন মারা গেছেন। আমি স্মরণ করিয়ে দিতে চাই আপনার মাধ্যমে যে এগুলো নাম্বারস না, দিজ আর পিপল। এখন বিগার পিকচার থেকে প্রবলেমটা আইডেন্টিফাই করে তারপরে উই হ্যাভ টু কাম টু সলিউশন। এখানটাতে প্রিটি ক্লিয়ার যে 16টা এয়ারক্রাফটের মধ্যে 4টাই যখন এভাবে ক্র্যাশ করেছে তাতে করে এই এয়ারক্রাফটটা তার মানে ফ্লাই এখানে তো করাটা অবশ্যই বলতে হবে যে এখানে সমীচীন কিনা। হ্যাঁ, এটা মেইনটেনেন্সের সিরিয়াসলি একটা যখনই অদক্ষতা আমি রয়েছে। একটু বলে নিই যে হ্যাঁ, এখানে আমি একটু বলে নিই যে যখনই এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট হয় এটা ইনভেস্টিগেশন হয়। এয়ারফোর্সের নিশ্চয়ই আমি বিশ্বাস করতে চাই যে নিষ্ঠার সাথে ডিলিজেন্টলি ইনভেস্টিগেশন করেছে। কিন্তু ওই যে বললাম ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে 16টা এয়ারক্রাফটে যখন 4টা এয়ারক্রাফট ক্র্যাশ করে আই থিঙ্ক উই শুড স্টপ ইউজিং ইট। অফকোর্স আমরা একটু আরেকজন অতিথি যিনি আছেন কাজী ওয়াহিদুল, আপনার কাছে যেতে চাই একই প্রশ্ন নিয়ে। যেটি উল্লেখ করেছিলেন ইমতিয়াজ ভাই, যেটি বলছিলেন যে নাফিজ ইমতিয়াজ, যে 16টির মধ্যে যখন 4টি এরকমভাবে আমাদের দেশে এরকম ঘটনা ঘটে, তার মানে বিগত সময়ে যে ধরনের তদন্ত টিম করা হয়েছিল তাদের তদন্ত টিমের যে রিপোর্ট, সেই রিপোর্টটা কেমন ছিল বা তাদের রিপোর্ট মানা হয়েছিল কিনা সেটা নিয়েও তো প্রশ্ন দেখা দিয়েছে। মানে তারা তো এক ধরনের রিপোর্ট দিয়েছিল, সেটা বিমানের ত্রুটি হোক বা সেটা ফ্লাইং বা অন্য কোনো ত্রুটি হোক, সেটা তো একটা রিপোর্টের মধ্যে এসেছিল, সেটা তো মানা হয়নি বা সেটা ভালো করে রিপোর্ট আমরা আহ, আপনি কি বলবেন? না, এটা তো আসলে একটা অ্যালার্মিং সিচুয়েশন, যেখানে 16টার মধ্যে যদি 4টা এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, দ্যাট মিনস 25% অ্যাক্সিডেন্ট হয়েছে। সো এটা স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন জাগায় যে এটা যদি প্রথম হতো ঠিক আছে, তাহলে আমাদের অসাবধানতা বশত হয়ে থাকতে পারতো। বাট যেহেতু এটা ফোর্থ টাইম আমাদের হয়েছে, কাজে এটা তো আগে যে 3টে ঘটনা ঘটেছে সেই 3টা ঘটনা কিন্তু আমাদের পর্যালোচনা ডেফিনেটলি করা হচ্ছে, তদন্ত কমিটি হয়েছে, তারা কি ফাইন্ডিংস পেয়েছে। আসলে যে জিনিসগুলো হয় কি, যে কোনো এয়ারক্রাফট দুর্ঘটনা হলে যেহেতু এটা এয়ারফোর্স এর ব্যাপার, এয়ারফোর্স তার নিজস্ব গতিতে তার এটা করে থাকে, ইনভেস্টিগেশন করে থাকে, এবং সচরাচর সেই ইনভেস্টিগেশনের রিপোর্ট গুলো জনসমক্ষে আসে না, এবং জনসমক্ষে না আসার কারণে কিন্তু আমরা জানতে পারি না কি কারণে এই এয়ারক্রাফট দুর্ঘটনা হয়েছে বা এটা কি হয়েছে। অন্য না, কিন্তু অন্যবার যে জিনিসটা হয় জনসমক্ষে না এই আসলেও তো আমরা অনুমান করতে পারি যে ধরনের তদন্ত রিপোর্ট দেওয়া হয়েছিল সেটা হয়তো মানা হয়নি বা তদন্ত রিপোর্টটা হয়তো আধুনিকায়ন বা ওইভাবে আমরা পাইনি। এটা অসম্ভব কিছু না এটা। ইনফ্যাক্ট এইবার এই দুর্ঘটনাটা নিয়ে কেন বেশি আলোড়ন সৃষ্টি করছে, বিকজ এটা লোকালয়ে পড়েছে এবং একটা স্কুল এক্স্যাক্টলি। বিল্ডিং এ কোমলমতি শিশুরা এখানে প্রাণ হারিয়েছে। তো এই এর আগে যে 3টে ঘটনা ঘটেছিল সবগুলোই কিন্তু ঢাকা শহরের বাইরে এবং বিরান এলাকাতে, একটা কক্সবাজারে বা একটা চিরগাঙে, এবং এইভাবে হওয়াতে ওখানে কিন্তু সিভিল কোনো ড্যামেজ হয়নি, যার কারণে কিন্তু এটা নিয়ে মানুষ সেই সময় কোনো উচ্চ বাচ্চা হয়নি আর কি। না, কিন্তু সো সব কাজেই মানলাম, সিভিল প্রপার্টির মধ্যে যদি না পড়তো, সিভিল প্রাণ যদি এভাবে না ঝরে যেত, মানে তারা কোথায় প্রশিক্ষণ নেবেন, তারা কোথায় ফ্লাইং করবেন, সেই জোনটা যদি আলাদা হতো, তাহলে কিন্তু আমরা খুব বেশি এ নিয়ে কৌতূহলী হতাম বা আমরা প্রশ্ন তুলতাম। মানে এটা সিভিল প্রপার্টির মধ্যে পড়েছে বলেই তো প্রশ্ন তুলছি, মানে কেন এই সিভিল প্রপার্টির মধ্যেই পড়বে, মানে সেটাও নিয়েও তো আমরা আপত্তি তুলতে পারি যে এই ধরনের প্রশিক্ষণ, যুদ্ধবিমান প্রশিক্ষণের সময় কেন সিভিল প্রপার্টিকে মানে এইরকম আক্রমণের শিকার হবে বা আক্রান্ত হবে, মানে আমরা কেন আক্রান্ত হব? না না, অবশ্যই এটা তো ডেফিনেটলি আমরা বলতেই পারি। আমরা যারা সিভিলিয়ান যারা আছি, আমার বেসামরিক যারা লোকজন আছেন বা যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা যারা আমাদের আত্মীয় স্বজনকে হারিয়েছি, বা সবাই এজ এ হোল নেশন এটা নিয়ে শোকাহত। কাজে এটা তো নেশন প্রশ্ন তুলতেই পারে যে এই ধরনের ম্যানুভার কেন শহরের মধ্যে হবে, এবং সেই জায়গাগুলোতে এখন টাইম হ্যাজ কাম, এখন আমাদেরকে প্রশ্ন তুলতে হবে এবং সেটা নিয়ে একটা সমাধানের পথ খুঁজতে হবে।
হ্যাঁ, এটা এটা এখন তো একটা আমার মনে হয় যে এটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে এবং সবাই এটা নিয়ে কথা বলছি আমরা, যাতে করে এই জায়গাটা ভবিষ্যতে যাতে এটা আবার পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে তো আমাদের এখন থেকেই পরিকল্পনা নিতে হবে এবং সেভাবেই আমাদের সাজাতে হবে আমাদের পরিকল্পনাগুলোকে। নাফিজ ইমতিয়াজ, আপনার কাছে জানতে চাই একদম একেবারে যদি অনুমান করতে বলি আপনাকে, ঠিক এইসব কেসে ফাইনাল টাইমে মানে পাইলটের মানে কি কি সামনে আসে, মানে মানে পাইলট কি কি ফেস করেছেন বলে আপনি অনুমান করতে পারেন? আহ, প্রত্যেকটা এয়ারক্রাফট, সিভিলিয়ান হোক আর মিলিটারি এয়ারক্রাফট হোক, একই ইয়ে, এগুলোতে হ্যাজ দ্য ওয়ার্নিং সিস্টেম, তারা আপ্রাণ চেষ্টা করেন। এবং আমরা যে চারটা ইয়ে দেখেছি অ্যাক্সিডেন্ট আমাদের দেশে, প্রতিটিতেই আমরা জানি যে পাইলট আপ্রাণ চেষ্টা করেছেন আহ, কখনো ইভেন এয়ারক্রাফটটাকে সেভ করা আর মানুষ অন দি গ্রাউন্ড সেভ করা। এখানটার জন্য বিগার পিকচারটা দেখতে হবে প্রথমে, যে আমরা এখানটা বলছি যে এয়ারপোর্ট, এই এয়ারপোর্ট থেকে কেন অপারেট করবে, আশপাশে এত জনবসতি, এখানে বিল্ডিং গুলো কেন বানাতে দিল, হ্যাঁ এইসব প্রশ্নই আসছে। আমাদের মনে রাখতে হবে যে একটা এয়ারক্রাফট, এটা কিন্তু ইটস এ ফ্লাইং বম, যতগুলো ফিউয়েল ক্যারি করে, যেখানেই এটা ক্র্যাশ করুক ক্যাজুয়ালিটিস হবে। এখানে পাইলটদের দক্ষতা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলব না, তাদের আত্মত্যাগের মাধ্যমে বোঝা যাচ্ছে যে তাদের লেভেল অফ কমিটমেন্টটা কি। কিন্তু এখানটা ধরেন একটা এয়ারক্রাফট, যেটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে পড়েছে, এত বড় একটা না, আমি ট্র্যাজেডি একটু হয়েছে। জানতে চাই আপনার কাছে একদম কিন্তু আমি সরাসরি বলছি অনুমান আপনাকে, করে যদি আমি বলতেন বলছি যে যে এখানটাতে পাইলটের কিন্তু ওই মুহূর্তে কি আপনি যদি অবস্থা তৈরি একটা হয়েছিল বলে কাজে আপনি অনুমান করতে পারেন, যে কারণে উনি ওই জোনটার বাইরে যেতে পারেননি, মানে ওখানেই ওনার প্লেনটা লাস্ট মুহূর্তে ওখানেই আশ্রে পড়ে বা বিধ্বস্ত হয়, মানে আপনি একটু যদি আপনার জায়গা থেকে অনুমান করেন যে সম্ভবত এটা ইঞ্জিন একটা বিকলের কথা তো আমরা জানি। এয়ারক্রাফট ক্র্যাশ করলে আহ, এই এই ধরনের ফেটালিটিস ক্যাজুয়ালিটিস হবে। আমি বললাম তো ইটস এ ফ্লাইং বম। কিন্তু আমরা যে বিগার পিকচারটা আমি আপনাদের পয়েন্ট আউট করতে চাই, যে এই এয়ারক্রাফট ঢাকার উপরে ফ্লাই করলো না, অন্য কোথাও গ্রামের একজন কৃষক মারা গেল। কৃষকের প্রাণ আর আমার প্রাণ একই মূল্য। আমার মনে হয় কৃষকের প্রাণের মূল্য আমার চেয়ে বেশি। এই দিস ইজ নট আ সলিউশন। দ্য সলিউশন ইজ যেটা ইনভেস্টিগেশন। আমি জানি না ইনভেস্টিগেশনে কি পাওয়া গেছে, আমি জানতে চাইও না। আই রেসপেক্ট দি এয়ারফোর্স, আমি জানি তারা ডিউ ডিলিজেন্স করেই ইনভেস্টিগেশন করেছে। কিন্তু ওই যে আবারও বলছি, ম্যানেজমেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে, যখন 16টা এয়ারক্রাফটের মধ্যে 4টা এয়ারক্রাফট এরকম হয়, আই ডোন্ট থিঙ্ক দে শুড ফ্লাই দিস এয়ারক্রাফট। দ্য সলিউশন ইজ নট যে আরেকটা এয়ারপোর্ট তৈরি করবো দূরে, ওটার মধ্যে থেকে খালি ট্রেনিং হবে, হ্যাঁ ঘনবসতি সরিয়ে ফেলবো। ওই যে বললাম, একটা কৃষক মারা গেলেও তো দ্যাট লাইফ ইজ অ্যাজ ইম্পর্টেন্ট এজ মাইন। তো এখানটাতে পাইলট কি ফেস করেছেন, যা নর্মালি পাইলটরা ফেস করে টেকনিক্যাল প্রবলেমস, সেটাই ফেস করেছেন। ইজেক্ট বাটন প্রেস করে উনি বেরিয়ে যেতে পারতেন। এটাতে এই এয়ারক্রাফট গুলোতে যে সিট অপারেট করার সিট এবং সিস্টেম, এটা বোধহয় আমেরিকা, মানে সে প্রতিটি ক্ষেত্রে পাইলট করে সেভ হিজ লাইফ। কিন্তু ওনাদের কমিটমেন্ট হয়েছে যে দে গেভ দেয়ার লাইফ, এটার উপরে তার কোনো কথা নেই। তো সেই জায়গায় এই যে ঘটনা ঘটলো, কোমলমতি শিশুরা সহ কি একটা অবস্থা তৈরি হলো আমাদের, মানে আমাদের মানসিক অবস্থাটাই তো দুর্বল করে দিল যে আমরা যে শহরে বসবাস করছি সেই শহরের অবস্থাটা কি। তো আপনি এই বিষয়ে কি বলবেন, মানে এইটা কি আমরা কোন 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 জায়গায় আমরা বিশ্লেষণ করতে পারি? না, আসলে আমরা যদি একটা ঘটনা দেখি যে আমাদের যে 4টা এর আগে F7 দুর্ঘটনা ঘটেছে, এই 4টার 3টাতেই কিন্তু খালি পাইলট মারা গেছেন, কোনো সিভিল ক্যাজুয়ালিটি আমরা হতে দেখি নাই। যেহেতু সেগুলো ঢাকার বাইরে ওই নির্জন এলাকায় হয়েছে, যেখানে কোনো পপুলেশন ছিল না বা লেস পপুলেটেড ছিল, এমন জায়গায় হয়েছে যার ফলশ্রুতিতে কিন্তু সেখানে কোনো রকম ক্যাজুয়ালিটি হয় না, সিভিল ক্যাজুয়ালিটি হয় না।
তো কাজেই এখানে কেন হয়েছে, বিকজ ডেন্সলি পপুলেটেড হওয়ার কারণেই কিন্তু এই জায়গাতে এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনা তো আরো বড় দুর্ঘটনা হতে পারতো। এটা তো সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট একজন পাইলট চালাচ্ছিলেন। আল্লাহ না করুক, এখানে কমার্শিয়াল এয়ারক্রাফট যেগুলো চলে এগুলো তো একটাতে 300, 350, 400 প্যাসেঞ্জার থাকে, এবং এই একটা প্যাসেঞ্জার এয়ারক্রাফট যদি আল্লাহ না করুক কোনো ধরনের একটা এই ধরনের এস্টাবলিশমেন্টের উপরে পড়ে বা আশেপাশে যে পেরিফেরির যে তাহলে তো ভয়াবহ অবস্থা দিবে। সেই ভয়াবহতা থেকে একটু আগে আমাদের নাফিজ ইমতিয়াজউদ্দিন সাহেব বললেন যে এয়ারপোর্ট এখান থেকে সরানোর দরকার নেই। এটা আমার মনে হয় খুব একটা জুডিশিয়াল জাজমেন্ট হয়নি তার পক্ষে, বিকজ আমাদের এখান থেকে এয়ারপোর্ট সরাতেই হবে, এটার কোনো বিকল্প নাই। বিকজ আপনি যদি দেখেন আমাদের অন্যান্য সব দেশেই কিন্তু এয়ারপোর্ট শহরের মাঝখান থেকে এটা বাইরে নিয়ে যাওয়া হয়েছে। আমরা যদি ব্যাংকক দেখি, সিঙ্গাপুর দেখি, মালয়েশিয়া দেখি, টোকিও দেখি, কোরিয়া দেখি, প্রত্যেকটা দেশেই কিন্তু শহরের মাঝখানে তাদের একসময় এয়ারপোর্ট ছিল, এটা সরিয়ে নিয়ে শহরের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে কম ক্ষতিগ্রস্ত হবে। এবং শুধুমাত্র যে অ্যাক্সিডেন্ট হলেই যে ক্ষতিগ্রস্ত হবে তা না, কিন্তু এটাতে একটা এয়ারপোর্টে কিন্তু অনেক এটা এনভায়রনমেন্টকে পলিউশন করে, নয়েজ পলিউশন করে, এবং মানুষের যাতায়াতের অন্য যারা নর্মাল ট্রাফিক যাতায়াতের ক্ষতি করে। সো কাজে এইটাকে সবসময় কিন্তু আইসোলেটেড এরিয়াতে হতে হবে উইথ প্রপার কমিউনিকেশন, মাল্টি মডেল কমিউনিকেশন সিস্টেম যদি ভালো করা যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা আমরা আবার। আপনি পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত আপনার চেষ্টা করে ওই জোনটাই বেছে নিতে বাধ্য হয়েছেন, বা ওই জোনেই তার প্লেনটা মানে পড়ে গেছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না, এটাও আমরা বিশ্বাস করব। হ্যাঁ, এটা তো অবশ্যই বিশ্বাস করবো আমরা, বিকজ একজন পাইলট তো যার পণ্যায় চেষ্টা করবেন শেষ পর্যন্ত, বিকজ একটা তো ওই গ্রাউন্ডে যে ক্ষতি সেটা তো তাকে চিন্তা করতেই হচ্ছে, প্লাস তার নিজের জীবনটাও বিপন্ন হয়ে যাচ্ছে। সো কাজে সব মিলিয়ে কিন্তু একটা পাইলট, যে কোয়ালিফাইড পাইলট, সে কিন্তু কখনোই চাবে না কোনো ধরনের গ্রাউন্ডেই হোক বা অনবোর্ড হোক। এবং তিনি ওই দিন তার একক ড্রাইভে তিনি নেমেছিলেন, তার একটা বিশেষ দিন ছিল, সেই জায়গায় তিনি আরো বেশি মানে নিজেকে প্রমাণ দেওয়ারও সুযোগ ছিল, পাশাপাশি তার জন্য ওয়েট করছিল তার সহকর্মীরা যে তিনি একটা ভালো ফ্লাইট করে আসবেন, এরকমই তো বিষয় ছিল। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, তার জীবনে এটা মানে ওই দিনে ওই ফ্লাইটটা তিনি যদি সাকসেসফুল করতে পারতেন, তিনি এই এয়ারক্রাফটে তিনি রেটিং পেয়ে যেতেন, এবং একজন তিনি এই F7 এর রেটেড পাইলট হিসাবে তাকে গণ্য করা হতো, বাট আনফরচুনেটলি সেটা হয়নি আর কি। অফকোর্স আমরা একদম শেষ পর্যায়ে কাজী ওয়াহিদুল আলম, সেই সঙ্গে নাফিজ ইমতিয়াজ, আমরা যেটা পেলাম যে এই ঘটনার আসলে যদি পাইলট জীবিত থাকতেন তাহলে একদম পরিপূর্ণ একটা, হয়তো যেটি আমরা বলছিলাম তদন্ত রিপোর্ট পরিপূর্ণ হতে পারত। আরেকটি বিষয়, অভিজ্ঞতার আলোকে যে তদন্ত রিপোর্ট হবে, সেই তদন্ত রিপোর্ট এই ধরনের ঘটনা নেক্সট টাইমে, যেটি নাফিজ ইমতিয়াজ বলছিলেন, ঘটনা এড়ানোর জন্য যথেষ্ট তদন্ত রিপোর্টে যথেষ্ট উল্লেখ, মানে রিপোর্টে প্রতিবেদনে উল্লেখ থাকবে অনেক কিছু, যা পরবর্তীতে মানা হবে, এটাই প্রত্যাশা করছি। অনেক ধন্যবাদ দুজনকে। থ্যাংক ইউ। ডিবিসি সাপ্তাহিক আয়োজন নেটিজেন ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেক্সল থেকে নিচ্ছে একটা বিরতি। ফিরে এসে আলোচনা করব শাহজালাল বিমানবন্দরের আশপাশে নিয়ম ভেঙে সারি সারি উঁচু ভবন, একই রানওয়েতে বাণিজ্যিক ও সামরিক ফ্লাইটে তৈরি হচ্ছে ঝুঁকি।